দীর্ঘদিন পর বোনের খোঁজে গহীন অরণ্যবেষ্টিত এক অঞ্চলে আসে ভাই। সেই অঞ্চলে বোন ওয়াদা রাখতে গিয়ে পড়ে যায় মৃত্যুর মুখে। ভাই ও বোনের ওয়াদা রক্ষার্থে পুরো এক অঞ্চলের মানুষের সাথে যুদ্ধ ঘোষণা করে। ভাই কি পারবে বোনের ওয়াদা রাখতে, নাকি হিংস্র অঞ্চলের খপরে পরে সবকিছু খোয়াবে? তা না হয় এক্সপ্লেনেশন থেকেই জেনে নেবেন। আমরা আজ নিতিনের শব্দ মুক্তি পাওয়া থাম্বুরু মুভির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্প শুরু হয় একটা ফ্যাক্টরি বিস্ফোরণের মাধ্যমে। সেই বিস্ফোরণে অনেক মানুষ মারা যায়, আবার অনেকেই আহত হয়। মারা যাওয়ার তালিকায় থাকে ছোট বাচ্চা সহ অনেকে। বিস্ফোরণে আহত নিহতদের জন্য ফ্যাক্টরির মালিকের কাছ থেকে মন্ত্রীর কাছে দেওয়া হয় 50 লাখ। কিন্তু পিএ জানায় সেই টাকা মালিকের বাসায় গিয়ে নিয়ে আসতে হবে, এজন্য তার নিজস্ব গাড়িও পাঠানো হয়। মন্ত্রী এত টাকা দেওয়া এবং গাড়ি পাঠানোর ব্যাপার নিয়ে অবাক হয়। তাই পিএর কাছ থেকে মালিকের ব্যাপারে যেতে যেতে জানতে থাকে মন্ত্রী। পিএ জানায় মালিকের নাম আগারওয়াল। সে এতিম ছিল। এতিম হওয়ায় এক বড়লোক ফ্যামিলি থেকে অ্যাডপ্ট করে তাকে। কিন্তু এক অ্যাক্সিডেন্টে সেই ফ্যামিলির সবাই মারা গেলে ভাগ্যক্রমে শুধু বেঁচে যায় আগারওয়াল। তবে তার এক সমস্যা হয়, 20 ডেসিবেলের উপরে শব্দ সে শুনতে পারে না, এজন্য নির্জন এলাকায় বাড়ি করে থাকে। সেই বাড়িতে সবসময় সে ইশারায় কাজ করে, এমনকি বাড়িটাও সাউন্ড প্রুফ। এসব বলতে বলতে তারা আগারওয়ালের কাছে চলে আসে। এসে মন্ত্রী জিজ্ঞেস করে, ওই ফ্যাক্টরি তো 6 মাস ধরে চলছিল না, তাহলে বিস্ফোরণটা কিভাবে হলো? আগারওয়াল জানায় পুরাতন কিছু থেকেই তো নতুনের সৃষ্টি। মন্ত্রী ব্যাপারটা বুঝতে পারে, তাই জানায় পুরো ঘটনা অন্য দিকে প্রভাবিত করতে মুখ্যমন্ত্রীকে দিতে হবে 100 কোটি, আমাকে দিতে হবে 10 কোটি, মৃত আর আহত ব্যক্তিদের ফ্যামিলিদেরও দিতে হবে। আগারওয়াল জানায় ঠিক আছে, মৃত ব্যক্তির ফ্যামিলিকে 1 লাখ করে দেব, আহতদের কিছু দিতে হবে না। মন্ত্রী বলে 1 লাখ টাকা দিলে কম হয়ে যায়, 2 করে দিন। আগারওয়াল এটাতেও রাজি হয়। তখন আবার আগারওয়ালের পিএ বলে মিডিয়া প্রশাসনও কিন্তু দেখতে হবে, যাতে কোনো ঝামেলা না হয়। মন্ত্রী জানায় যেখানে আমি ইনভলভ হয়েছি সেখানে ঝামেলা হতে দেব। তো পরের দিন আগারওয়ালের পিএ নিহত ব্যক্তির ফ্যামিলিকে 2 লাখ টাকার চেক দিতে আসলে সেখানে প্রথমে এক সন্তান হারা মা প্রতিবাদ করে। সে বলে আমাদের প্রিয়জনদের মৃত্যুর দাম কি মাত্র 2 লাখ? আমার এই 2 লাখ টাকা লাগবে না। যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছি ততক্ষণ কোনো কিছু খাবো না, এখানেই বসে থাকবো। সেই মহিলার কথা শুনে অন্য সবাই চেক ফেলে দিয়ে মহিলার সাথে একতাবদ্ধ হয়ে অনশনে বসে। তখন পিএ বলে আমরা তো 15 দিনের মধ্যেই আপনাদের টাকা দিয়ে দিচ্ছি, অন্যরা তাও দেয় না। এরকম না খেয়ে বসে থেকে কিছু করতে পারবেন না। ভুক্তভোগীদের মাঝ থেকে একজন বৃদ্ধ উঠে বলে আমাদের বাঁচাতে নিশ্চয় কেউ একজন আসবে, যে অন্যায়ের সাথে লড়াই করে ন্যায় বিচার এনে দেবে। সিন শিফট করে দেখানো হয় যে নামে এক আর্চারি প্লেয়ারকে। সে ট্রেনিং এ ঠিকঠাক ফোকাস করতে পারছে না। তখন কোচ এসে তাকে জানায় তোমার স্বপ্ন গোল্ড মেডেলিস্ট হওয়া, তুমি কিনা 10-এ টার্গেট করতে পারছো না। এভাবে চললে তো তুমি তোমার টার্গেটে পৌঁছাতে পারবে না। তুমি ভালো প্লেয়ার, কিন্তু তোমাকে তোমার লক্ষ্য ঠিক রাখতে হবে, তাহলেই তুমি তোমার সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে। বাসায় এসে যে শুধু কোচের এসব কথায় ভাবতে থাকে। তাই সেদিনই যে দেখা করতে আসে তার প্রিয় মানুষ চিত্রার সাথে। চিত্রা আবার সেদিনই এক স্টার্টআপ কোম্পানি খোলার জন্য পুরস্কার পায়। সেখানেই যে চিত্রার কাছে এসে আর্চারিতে যে ফোকাস করতে পারছে না সে ব্যাপারে বলে। চিত্রা জানায় তুমি আন্ডার 40 থেকে আর্চারিতে গোল্ড মেডেলিস্ট হওয়ার স্বপ্ন দেখেছো, এজন্য তোমাকে কঠোর পরিশ্রম করতেই হবে। যে বাসায় এসে ধ্যানে বসলে আগুন, ময়ূরের পাখা এসব দেখতে থাকে। পরের দিন ট্রেনিং এ একটাও 10 হিট করতে পারে না সে, তাই 10 খুশি মেরে ছিঁড়ে ফেলে। সেই সময় চিত্রা সেখানে উপস্থিত হয়ে বলে এরকম পাগলামি করলে কি হবে? তখন যে চিত্রার উপরেও রাগ দেখিয়ে মোটরসাইকেল নিয়ে বাসার দিকে যেতে থাকলে অ্যাক্সিডেন্ট করে বসে। সেই অ্যাক্সিডেন্টের সময় যে তার কল্পনায় আগুন, ময়ূরের পাখা এবং ছোটবেলার স্মৃতি দেখতে পায়। যেই স্মৃতিতে বোন তাকে এক চিঠি দিচ্ছে। তো চিত্রা হসপিটালে তাকে নিয়ে আসে। কিছুটা সুস্থ হলে যে চিত্রাকে বলে আমি বারবার শুধু কল্পনায় বোনকে দেখেছি। চিত্রা তখন বোনের ব্যাপারে জানতে চায় জিরের কাছে, কারণ চিত্রা এতদিন বোনের ব্যাপারে কিছুই জানতো না। যে এবার বোনের ব্যাপারে বিস্তারিত খুলে বলে ছোটবেলায় মা মারা যাওয়ার পর বোন আমাকে বড় করেছে অনেক আদরে। একদিন আমার বোন পছন্দের মানুষকে বিয়ে করার কথা লিখে চিঠি দেয় আমার কাছে, যাতে আমি সেই পছন্দের মানুষের কাছে পৌঁছে দিই। বোনের কথা অনুযায়ী আমি চিঠি দেওয়ার জন্য বের হলে আমার কাছ থেকে চিঠিটা বাবা নিয়ে নেয়। সেই চিঠি পড়ে বাবা বোনকে অন্যজনের সাথে বিয়ে দেয়। তারপর থেকে বোন আর আমাদের বাড়ি আসেনি, এমনকি বাবার মৃত্যুর সময়ও আসেনি। বোনের ব্যাপারে শোনানোর পর যে আর ও বলে সেদিন যদি ভয় পেয়ে বাবাকে চিঠিটা না দিতাম তাহলে আপুকে হারাতাম না। আর্চারির দিকেও মন বসতো, এখন কল্পনায় শুধু সেসবই ভেসে আসছে, তাই মনোযোগ দিতে পারছি না। যে এর কাছ থেকে এসব শুনে চিত্রা বলে তাহলে এবার তোমার বোনকে খুঁজে বের করে তার কাছে ক্ষমা চাও, এতে হয়তো এই সমস্যার দূর হবে। যে এটা ভালো বুদ্ধি মনে করে, কিন্তু তার কাছে বোনের বর্তমান ঠিকানাটা নেই। চিত্রা জানায় ফ্যামিলির কারো কাছে হয়তো পাবে। এদিকে আগারওয়াল তার বাড়িতে বিস্ফোরণের তদন্তকারী অফিসারদের ডেকে বলে কে যেন তার বিরুদ্ধে কিছু না বলে।
টাকা দিয়েছে, দরকার হলে আরো দেবে। এজন্য তার নিজের বানানো ডকুমেন্টের সিগনেচার করতে বলে। কিন্তু তদন্তকারী অফিসার জানায়, আমরা আর অন্যায়ের সাথে আপোষ করব না। কিন্তু আগরওয়ালও কোনো সাধারণ কেউ নয়, তাই সে সবকিছুই আগে থেকে প্ল্যান করে রাখে। প্ল্যান অনুযায়ী প্রতিটি তদন্তকারী অফিসারের ফ্যামিলিকে সেখানে ধরে নিয়ে আসে। কিন্তু এক অফিসার তারপরেও সিগনেচার না করতে চাইলে তার সামনে ফ্যামিলি 3 মেম্বারকে মেরে ফেলে আগরওয়াল। এতে সেই অফিসার জোরে কান্না করলে আবার আগরওয়ালেরই সমস্যা হয়। নিজের ফ্যামিলিদের বাঁচাতে এরপর অন্য সব অফিসার সিগনেচার করলেও একজন জানায়, এই ডকুমেন্ট কিছুই না যদি বড় এক্সপার্ট সিগনেচার না করে। কিন্তু বড় এক্সপার্ট অফিসার ঝাঁসি কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি, তাই আপনার সবকিছু বৃথা যাবে। এইসব শুনে আগরওয়াল জিজ্ঞেস করে তার কি কোনো ফ্যামিলি নেই। অফিসার জানায়, আছে। আগরওয়াল তখন বলে, তাহলে তাকে মানানোর বুদ্ধিও আমার কাছে আছে। এদিকে বোনের ছবি নিয়ে বোনের বাসা খুঁজে পেয়ে সেখানে চিত্রাকে নিয়ে চলে আসে যে, তবে এসে জানতে পারে তার বোন সহ পুরো ফ্যামিলি দেবীপালা ডামার উৎসবে আম্বার বটগোতে গিয়েছে। যে চিত্রাকে নিয়ে সেই উৎসবের দিকে যেতে থাকে। যেতে যেতে আম্বার বটগো সম্পর্কে গুগল করে। সেখানে দেখতে পায় এটা একটা প্রত্যন্ত অঞ্চল, এখানে বেদেনীদের বসবাস, নেই কোনো প্রশাসন। সেরকম ক্রাইম না হলেও বড় বড় ক্রিমিনাল এখানে আছে। এখানে কথা বলার জন্য নির্দিষ্ট এক জায়গায় যেতে হয়, কারণ এখানে মোবাইল টাওয়ার শুধু একটাই। 12 বছর পর পর এখানে দেবীপালা ডামার উৎসব হয়। সেই উৎসবে দেশ বিদেশের সবাই আসে। ঝাঁসিও সেখানে ফ্যামিলি নিয়ে এসেছে। এর মধ্যে ঝাঁসিকে সেই অফিসার ফোন করে জানায়, আগরওয়ালের লোকজন আপনাকে এবং আপনার ফ্যামিলিকে জিম্মি করার জন্য আসছে, আপনি বিপদে আছেন। ঝাঁসি ফোন দেয় ছত্তিশগড়ের পুলিশ কমিশনারকে দ্রুত হেল্প করতে বলে, আর তারাও গাড়ি নিয়ে নিরাপদ জায়গার দিকে যেতে থাকে। থাকতেই আগরওয়ালের ভাড়াটের লোকজন তাদের গাড়ি বহরে হামলা করে। এর মধ্যেই যে এবং চিত্রাও সেখানে পৌঁছে গেলে চিত্রা ভিলেনদের গাড়ির সাথে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। চিত্রাকে যে কোনোমতে বিপদ থেকে রক্ষা করলেও সে দেখে গুন্ডারা এক ফ্যামিলি পেছন নিয়েছে। আই সবার সাথে লড়াই করে ফ্যামিলিকে সেভ করে। পরে যে দেখতে পায় যে ফ্যামিলিকে সে সেভ করেছে সেটা তার বোন ঝাঁসির ফ্যামিলি। এত বছর পর বোনকে দেখতে পেয়ে খুশি হয় যে, তবে বোন তাকে চিনতে পারে না, তাই আননন হিসেবে কথা বলে এবং বাঁচানোর জন্য ধন্যবাদ দেয়। এরপর ঝাঁসির ফ্যামিলির লোকজন জিজ্ঞেস করে কারা মারতে এসেছিল। ঝাঁসি বিস্ফোরণ থেকে শুরু করে অনুসন্ধান আন্দোলনে মার খাওয়ার পরেও ভুক্তভোগী লোকদের পিছু না হটবার কথা জানায়। সেই সাথে আগরওয়ালের কথাও বলে, সাথে জানায় আগামীকাল 9টায় আমার রিপোর্ট জমা দিতে হবে। এইসব শুনে ফ্যামিলি মেম্বাররা আতঙ্কিত হয়ে পুলিশকে জানাতে বলে। ঝাঁসি জানায়, এই অঞ্চলে প্রশাসন নেই, আমার ছত্তিশগড়ের পুলিশ কমিশনারের সাথে কথা হয়েছে, তারা সেখানকার প্রবেশদ্বার কুসুমিতে আমাদের প্রোটেক্ট করার জন্য থাকবে, আমাদের সেখানে যেতে হবে। ফ্যামিলি মেম্বাররা এটা শুনে বলে, তাহলে কুসুমি যাওয়া পর্যন্ত তো তারা আমাদের ওপর আবার আক্রমণ করতে পারে। এবারে ঝাঁসিও চিন্তায় পড়ে, তাই হেল্প চাইতে জের কাছে এসে বলে, তুমি কে আমি জানি না, কিন্তু একবার হেল্প করেছো, তাই চাই কুসুমি পর্যন্ত তুমি আমাদের সাথে চলো। যে তখন না করে না, কারণ সে বোনের জন্যই তো এসেছে। তারপর তারা বনের মধ্য দিয়েই যেতে থাকে। যেতে যেতে চিত্রা জিজ্ঞেস করে, তোমার বোন কি তোমাকে চিনতে পারেনি? যে জানায়, হয়তো পারেনি। জঙ্গলের মধ্যে দিয়ে তারা যেতে থাকলে ঝাঁসির ফ্যামিলির এক বাচ্চাকে পোকা কামড় দেয়। প্যানিক হয়ে পড়ে বাচ্চার বাবা। ফোন দেয় ডক্টরের কাছে, কিন্তু সেখানে তো নেটওয়ার্ক নেই। তাই যে ইমার্জেন্সি ফোন করলে সেখানকার দায়িত্বে থাকা রত্না নামে একজন ধরে। সে পোকা কামড়ের ব্যথা কিভাবে ভালো করা যাবে তার বর্ণনা দেয়। সাথে জানায়, এসব যে বলছি এজন্য আমাকে কিন্তু পে করতে হবে। এখানে আমাকে সংস্থা রেখেছে, কোনো সরকার নয়। তাছাড়া যে বেতন দেয় সেটা দিয়ে আমার চলে না। আপনি সবখানে রত্নার বক্স দেখতে পাবেন, সেখানেই টাকাটা রেখে দিলেই হবে। যে জানায়, ঠিক আছে। রত্নার পরামর্শ অনুযায়ী গাছের লতাপাতা দিয়ে পোকা কামড়ের জায়গায় ব্যান্ডেজ করে দেয় যে, এতে বাচ্চা সুস্থতা অনুভব করে। ওইদিকে আগরওয়ালের লোক ফ্রান্সিস ফোন করে জানায়, প্রথম ধাপে সে ধরতে পারেনি, সবাই জঙ্গলে পালিয়ে গিয়েছে। আগরওয়াল জানায়, তারা বেশি দূর যেতে পারবে না, সাথে প্রেগন্যান্ট মহিলা এবং বাচ্চা আছে, তাই বেশি দূর যাওয়া তাদের পক্ষে সম্ভব হবে না। ঝাঁসিকে ধরে সিগনেচারটা নিয়ে নেবে। এইসব শুনে আগরওয়ালের লোকজন জঙ্গলে খুঁজতে বেরিয়ে পড়ে। কিছু দূর যেতেই যে আবার ফোন দেয় রত্নাকে। ফোন দিয়ে আগে চুমু দেয়, তারপর জানায়, আমার কাছে কার্ড আছে, টাকা নেই, তাই আপাতত চুমু দিলাম। রত্না জিজ্ঞেস করে, এবার কি জন্য ফোন? যে জানায়, খাবার লাগবে, বাচ্চারা খাবার চাচ্ছে। রত্না জানায়, খাবার দিতে পারবো না, জঙ্গলে অনেক খাবার আছে, সেই খাবারগুলোই খুঁজতে বলে তাকে। যে সব বাচ্চাদের নিয়ে খাবার খুঁজতে যায়, কিন্তু এবার এক বিপদ চলে আসে। কিছু দূর যেতেই ঝাঁসির মেয়ে এক ফাঁদে পড়ে যায়। যে তাকে বাঁচালেও মেয়েটার ভয়ের হাঁচকি ওঠে, এখন হাঁচকি থামানোর মেডিসিনও নেই। যে তখন বাচ্চার ভয় কাটানোর জন্য উল্লাস করে, নেচে গিয়ে ভয় কাটায়। তারপর
আবার ফোন দেয় রত্নাকে, দিয়ে জানায় আমার একটা বাস লাগবে। রত্না জানায় বাস আছে, কিন্তু এজন্য কথা বলতে হবে। রত্না এরপর ফোন দেয় বাসওয়ালা গুঠিকে। গুঠি জানায় যতজন মেম্বার আছে জন প্রতি 1000 করে দিতে হবে। রত্না জানায় তাদের কাছে ক্যাশ টাকা নেই, কার্ড আছে। গুঠি তখন বলে তাহলে স্বর্ণ দিতে হবে। রত্না স্বর্ণের ব্যাপারে যে কে বললে যে রাজি হয়। গুঠি তখন তাদের এক জায়গার নাম বলে যেখানে সে বাস নিয়ে দাঁড়াবে। সেই জায়গার কথা আবার ফ্রান্সিস তথা আগারওয়ালের লোকজন জেনে যায়। ওদিকে আগারওয়াল মিউজিক ছাড়াই নাচতে থাকে। অন্য তদন্তকারী অফিসারদের জানায় বড়জন ধরা পড়ছে। এদিকে এবার যেতে যেতে চিত্রা ঝাঁসিকে জিজ্ঞেস করে এখানে শুধু আপনার শ্বশুরবাড়ির লোকজনদেরই দেখছি, আপনার বাবা ভাই কেউ নেই? ঝাঁসি বলে আছে, কিন্তু অতীত পুরো ঘটনা জানতে চাইলে বলে না ঝাঁসি। তারপরেও জানায় আমার ভাই আছে, কিন্তু মনে করতে চায় না। তাকে মনে করলে আমার ফার্স্ট লাভের কোথাও মনে পড়ে যায়। ফার্স্ট লাভ ভাইয়ের জন্য হারিয়ে গিয়েছে, এতে আমার দুঃখ নেই, তবে আমার হাজব্যান্ডের আমাকে মানাতে অনেক সময় খোয়াতে হয়েছে, তাই আমার অতীতের আর কোন কিছুই মনে করতে চায় না, এমনকি আমার ভাইকেও। এইসব দূর থেকে শুনে কষ্ট পায় যে ঝাঁসি আবার চিত্রা আর যে কে জিজ্ঞেস করে তোমাদের কোনো অতীত আছে? জনেই জানায় না। এর মধ্যে চলতে চলতে তারা বাসের কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে আগে থেকে ভিলেনগুলো অপেক্ষা করতে থাকে তাদের জন্য। ভিলেনদের আবার দেখেই ফেলে যে এদিকে অনেকক্ষণ অপেক্ষা করার পরেও না আসায় গুঠি বাস নিয়ে যেতে থাকলে যে আর চিত্রা প্রেগন্যান্ট মহিলাকে নিয়ে বাসের দিকে যেতে থাকলে লুকিং গ্লাসে দেখে বাস থামায় গুঠি। এরপর তারা বাসে উঠে পড়লেও ওইদিকে বাকি যারা রয়েছে তাদেরকে আটকে ফেলে জোর করে সিগনেচার নিতে থাকে। তা দেখে বাসের মধ্যে থাকা তীর ধনুক দিয়ে একজনকে টার্গেট করে মারতে থাকে যে ভিলেনদের সবাইকে মেরে ফ্যামিলিকে বাসে তুললেও সে বাসে ওঠার সময় ফ্রান্সিসের থেকে ছুরির আঘাত খায়। ছুরির আঘাত খেয়ে আবার রত্নার থেকে মেডিসিন চায়। অন্যদিকে পুলিশ কমিশনার ঝাঁসিকে জানায় আমরা নিয়ম ভঙ্গ করে আমার গোগততে ঢুকতে পারবো না, আপনারা বাইরে আসেন, তারপর প্রোটেক্ট করছি। এবার সবাই ঝাঁসির বিপক্ষে যায়। সবাই ঝাঁসিকে বলে আপনি সিগনেচার দিলেই তো আমরা আরো এই বিপদে পড়ি না। ঝাঁসি জানায় আমি ওয়াদা করেছি ন্যায় বিচার দিয়েই ছাড়, তাই আমি সিগনেচার করতে পারবো না। গুন্ডারা গাড়ি নিয়ে আসে ঝাঁসিকে মারার জন্যই। তখন যে এসে ঝাঁসিকে বাঁচায় সেই সাথে বলে আপনি আপনার ওয়াদায় পালন করবেন, আমি আপনার সাথে আছি। ফ্রান্সিস আরো একবার ব্যর্থ হয়ে আগারওয়ালকে ফোন করে জানায় তার থেকে সিগনেচার নিতে পারেনি, একজন তার সাথে আছে যে রক্ষা করছে। এইটা শুনে মাথা গরম হয়ে যায় আগারওয়ালের। সে ফ্রান্সিসকে বলে সেখানে সবার মাঝে অ্যানাউন্স করে দাও যে ঝাঁসি পুরো ফ্যামিলিকে মেরে ফেলতে পারবে, তাকে 1 কোটি টাকা দেওয়া হবে। আগারওয়ালের সবাই এই অ্যানাউন্স পাওয়া মাত্রই সবাই সে রাতেই বেরিয়ে পড়ে মারার জন্য। ওইদিকে চিত্রা যে কি বলে এই যে বোনের জন্য এত কিছু করছো, তারপরেও তো তোমার বোন তোমাকে ভাই হিসেবে মেনে নেবে না। যে জানায় ভুল যেটা করেছি অ্যাটলিস্ট সেটার খেসারত দিতে পারবো। এর মধ্যেই প্রেগন্যান্ট মহিলার প্রসব ব্যথা শুরু হয়। অন্যদিকে রত্নাও জানতে পারে ঝাঁসির ফ্যামিলিকে মারার জন্য 1 কোটি টাকা ঘোষণা করা হয়েছে। সেই সময় আমার গুগুর এক গ্রামে মারার জন্য বের হলে একজন বলে আজ দেবীর উৎসব, আজকে রক্ত দেবী পছন্দ করবে। এই কথা শোনা মাত্রই সেই গ্রামের প্রধান ওই লোককে মেরে ফেলে। ওইদিকে রত্না বেশ কয়েকবার ফোন দিলে যে কে পায়, তারপর যে কে পুরো ঘটনা খুলে বললে যে গঠিক স্পিডে গাড়ি চালাতে বলে। সেই সময় আমার গুগুর মানুষজন তাদের গাড়ির পিছু নেয়। এক সময় বাস একটা গর্তে আটকে পড়লে যে প্রেগন্যান্ট মহিলাকে সহ সবাইকে নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে থাকে। এর মধ্যে সবাই গুঠির কাছে চলে আসে, জানায় ঝাঁসির ফ্যামিলিকে মারার জন্য 1 কোটির প্রস্তাব এসেছে, ওরা কোন দিকে গিয়েছে বল। গুঠি ভুল দিকে দেখিয়ে দেয়, কিন্তু প্রেগন্যান্ট মহিলা ব্যথায় চিৎকার দিয়ে উঠলে সবাই আসল দিকটা বুঝতে পারে। এর মধ্যেই যে সবাইকে নিয়ে এক জায়গায় আসে, যে জায়গার পুরো সাইড দিয়ে গাছ ছিল, যে তাই গাছে আগুন লাগিয়ে দেয়। আর সেখানেই রত্নার সাহায্যে প্রেগন্যান্ট মহিলার ডেলিভারি কার্যক্রম শুরু করা হয়। কিন্তু সেখানে সব লোকজন চলে আসে, আগুন পার হয়ে আসলে তাদের সাথে লড়তে থাকে যে আহত হয়, কিন্তু মোকাবেলা করা থামায় না। এক পর্যায়ে সেখানে বাচ্চা জন্ম নেয়। তারপর তারা বাচ্চাকে নিয়ে এক নদীতে নেমে এই পর্যায়ে তাদের রক্ষা করে। ওইদিকে আগারওয়াল তাপিকে জিজ্ঞেস করে তারা কি বেঁচে ফিরতে পারবে। পি জানায় না। আগারওয়াল এরপর তার কেয়ারটেকারকে জিজ্ঞেস করলে কেয়ারটেকার জানায় বেঁচে ফিরলেও ফিরতে পারে, বলা যাচ্ছে না। এটা শুনে কেয়ারটেকারকে রেগে গিয়ে মেরে ফেলে আগারওয়াল। তারপর পি কে জানায় তারা কেউ যেন বেঁচে ফিরতে না পারে। ফ্রান্সিসকে বলে দেয় যেন তাকে সবসময় আপডেট দেয়। যে সেভারের মতো সবাইকে নিয়ে সেফ জোনে গেলে গুঠি এসে ফ্রান্সিসকে বলে একমাত্র আমি সেই পরিবারকে মেরে ফেলতে পারবো, তাদের সাথে আমার আন্তরিকতা গড়ে উঠেছে, আর তাদেরকে মারার প্ল্যানও আমার কাছে আছে, কিন্তু আমাকে 1 কোটি টাকা দিতে হবে। ফ্রান্সিস জানায় ঠিক আছে। গুঠি তখন ফ্রান্সিসকে রত্নার কোথাও জানিয়ে দেয়, সেই সাথে বলে
রত্নাই তাদেরকে হেল্প করছে। এদিকে সেফ জোনে এসে যে আবার ফোন করে রত্নাকে, যে তাকে ধন্যবাদ দেয় কারণ বাচ্চা সহ সবাইকে সেফ জোনে আনতে সাহায্য করেছে। সেই সাথে বাচ্চার নামও তাকেই রাখতে বলে। রত্না তাই নাম রাখে। সেই সময় রত্না শুনতে পায় গ্রামের মানুষজন আবার তাদের উপর হামলা করছে, তাই জেকে এক সেফ জোনের ঠিকানা দেয় আর সেই দিকে যেতে বলে। এদিকে ঝাঁসি তার মেয়ে দিব্যাকে কোথাও দেখতে পায় না, যে এর তখন মনে পড়ে বিপদের মুখে তারা দিব্যাকে সেখানেই রেখে নদী পার হয়ে এসেছে, তাই সে দিব্যাকে ফিরিয়ে আনতে যায়। তাদের মধ্যে আবার কেউ কেউ মনে করে সে হয়তো পালাতে চাচ্ছে, যে তাদেরকে জানায় আমি দিব্যাকে নিয়ে ফিরবো। চিত্রা তাই জেকে বলে আমরা সেই জোনের দিকে এগিয়ে যাচ্ছি, তুমি দিব্যাকে নিয়ে সেখানে এসো। চিত্রা সবাইকে নিয়ে সেফ জোনের দিকে যেতে থাকে। অন্যদিকে যে যায় দিব্যার খোঁজে, তখন দেখা যায় দিব্যাকে ওই ভিলেন যে নিজেদের লোককে মেরেছিল, যার নাম কজবাও, তার কাছে রয়েছে। সেই কজবা দলবল নিয়ে ঘিরে রেখেছে দিব্যাকে। এদিকে গুটি ঘোড়ার গাড়ি নিয়ে যেতে থাকলে সবাই গুটিকে দেখে ডাক দেয়। গুটিও সুযোগ করে তাদের এক জায়গায় নিয়ে এসে ফেলে দেয়, তারপর সবাইকে মেরে ফেলার প্রস্তুতি নেয়, কিন্তু চিত্রা সহজে তা হতে দেয় না। অন্যদিকে কজবা দিব্যাকে মারার জন্য প্রস্তুতি নিলে যে সেখানে এসে দিব্যাকে সেভ করে, কিন্তু কজবা সহ সবাই ঘিরে ধরে যে সহ দিব্যাকে। তখন একদিকে ফ্যামিলিকে বাঁচানোর জন্য চিত্রা লড়াই করে গুটির সাথে, অন্যদিকে দিব্যাকে বাঁচানোর জন্য আম্বার গুগুর গ্রামবাসীদের সাথে লড়াই করে। যে এক পর্যায়ে চিত্রা গুটিকে মেরে ফেলে ও প্রচন্ড আহত হয় সে। অন্যদিকে যে দেখতে পায় দিব্যার আবার ভয়ের ফোবিয়া থেকে মুখ দিয়ে রক্ত আসছে, তাই সে সবার থেকে দিব্যাকে মুক্ত করে সেফ জোনে নিয়ে এসে দিব্যাকে ভালো করার চেষ্টা করে। সেই সাথে ভাগ্নিকে দেয় তার পরিচয়। দিব্যার জ্ঞান ফেরে আর অজিকে সে মামা বলেও ডাকে, যে প্রথমবার তার বোনের ফ্যামিলিকে পরিচয় দেয়। এরপর দিব্যাকে নিয়ে ফিরলে যে দেখে চিত্রা গুরুতর আহত। চিত্রা জেকে জানায় আমার সময় শেষ হয়ে এসেছে, আমি চাই তুমি গোল্ড মেডেলিস্ট হও। এই বলে মারা যায় চিত্রা। চিত্রাকে তারা সেখানেই কবর দেয়। অন্যদিকে ফ্রান্সিস আগারওয়ালকে ফোন করে জানায় পুরো ফ্যামিলি যেই পথ দিয়ে গিয়েছে এবার তারা সেই পথে যাচ্ছে, আর সেই পথে ফাঁদ ফেলা হয়েছে, এবার তাদের মৃত্যু নিশ্চিত। কয়েকজন গুন্ডা তখন রত্নার কন্ট্রোল রুমে আগুন লাগিয়ে দেয়। সেই সাথে বলে এবার তুই আর তাদের বাঁচাতে পারবি না, তাদের জন্য ফাঁদ ফেলা হয়েছে। রত্না এই কথা শুনে কোনো মতে সেখানে থেকে তার ঘোড়া নিয়ে বেরিয়ে আসে, আর কন্ট্রোল রুম আগুনে পুড়ে যাওয়ার কারণে যে ফোনের রত্নাকেও পায় না, তাই ঘোড়ার গাড়িতে করে সবাইকে নিয়ে যেতে থাকে। তবে কিছু দূর যেতেই এক ব্রিজের উপর তারা পুঁতে রাখা মাইনের ফাঁদে পড়ে। এতে বাচ্চাটা ছিটকে পড়ে যায় অনেক দূরে, যে দেখে সব দিকেই মাইন পুঁতে রাখা হয়েছে, তাই তাদেরকে রেখে ধীরে ধীরে বাচ্চাকে নিতে যায় সে। সেই সময় ফ্রান্সিস গুন্ডা নিয়ে পেছনে আসে, সেটা ঝাঁসি দেখতে পেয়ে একাই যায় মোকাবিলা করতে, যেটা আবার দিব্যাও দেখে। এর মধ্যেই ঝাঁসিকে ফ্রান্সিস ছুরিকাঘাত করলে দিব্যা চিৎকার করে বলে ওঠে মামা তোমার বোনকে মারছে। সেইটা শুনে যে বাচ্চাকে দ্রুত সেফ জোনে নিয়ে এসে ফ্রান্সিসের সাথে লড়াইয়ে নেমে পড়ে, কিন্তু একসময় ফ্রান্সিসের হাতে বন্ত আটকা পড়েই সেই সাথে দুলাভাইও। ফ্রান্সিস তখন দুজনকে মেরে ফেলার হুমকি দিলে যে ঘোড়ায় চেপে তীর ধনুক দিয়ে একদম 10-10 টার্গেট করে ফ্রান্সিসের চোখ বরাবর তীর চালায়, যেটা গিয়ে লাগেও চোখে। সেই সাথে মৃত্যু হয় ফ্রান্সিসের। এর মধ্যেই সব মাইন্ড প্ল্যান করে বিস্ফোরণ করে যে, আর সবাইকে ঘোড়ার গাড়িতে করে নিয়ে চলে যায়। সেই সময় কজবা গাড়িটাকে লক্ষ্য করে তীর চালানোর প্রস্তুতি নিলে রত্না ঘোড়া নিয়ে এসে কজবাকে সেখানে মেরে ফেলে। সকাল হওয়ার পর সেফ জোনে নিয়ে আসলে আগারওয়ালের বাড়িতে আটকা পড়া অফিসার জানায় আজকে যেভাবেই হোক ঝাঁসি ম্যাম এসে সিগনেচার করবেই। তখন আগারওয়ালের বিয়ে বলে আগারওয়াল এত কাঁচা খেলোয়াড় নয়, সে নিজে থেকে দত্তক ফ্যামিলিকে মেরে সেই বিমার টাকা দিয়ে ফ্যাক্টরি তৈরি করেছে, সেই সাথে এক বাড়িও জেলখানা, এমনকি ফ্যাক্টরিগুলো পুরনো হলেও ঠিক একই কাজ করে। তখন অফিসার বুঝতে পারে ফ্যাক্টরির বিস্ফোরণটা ইচ্ছে করেই করা হয়েছে। অন্যদিকে ঝাঁসিকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে আসলে সেখানকার ডাক্তাররা জানায় আমরা ক্ষতস্থানে সেলাই করেছি, কিন্তু অপারেশন করতে হবে। এখানে অপারেশনের কোন সিস্টেম নেই, শহরে নিয়ে যেতে হবে। পুলিশ কমিশনার তখন জানায় এক বিপদ থেকে ফিরে আসলেও সামনে আরো বিপদ অপেক্ষা করছে। আগারওয়াল তার লোকজনদের শহরে নামিয়ে দিয়েছে, তারা চেকপোস্ট বসিয়েছে, তাই শহরে নিয়ে যেতে থাকলে বিপদ আসবে। যেই তখন জানায় আমি শহরে নিয়ে যাবি, আর 9টার মধ্যে কালেক্টরের অফিসে গিয়ে সিগনেচার করব। উনি একজনের কাছে ওয়াদা করেছে, সেই ওয়াদা আমি ভাঙতে দেব না। এজন্য দুলাভাই ভাগ্নির কারো কথা সে শোনে না, বেরিয়ে যার লরিতে করে কন্টেইনার নেই, যেটা আবার পুলিশ কমিশনার আগারওয়ালকে ফোন করে জানায়। এতে বোঝা যায় পুলিশ কমিশনারও আগারওয়ালেরই লোক। তো যে চেকপোস্টের তোয়াক্কা না করে লরি নিয়ে যেতেই থাকে, সেইটা আগারওয়ালকে জানালে আগারওয়াল বলে তাকে আমার বাড়িতে নিয়ে এসো। সবাই কৌশলে তখন যে কে শহর লরিটা আগারওয়ালের বাড়িতেই নিয়ে আসে। আগারওয়ালও তখন সাউন্ড প্রুফ একটা বক্সের বাইরে আসে। এরপর সবাই লরিতে থাকা কন্টেইনার খুললে দেখে ভেতরে ফাঁকা, তাই পিয়ে বারবার বলে কন্টেইনারে কিছু নেই, কিন্তু অবাক হয় না আগারওয়াল। সে জানায় আমি
আমি প্ল্যান করে তাকে একা এখানে নিয়ে এসেছি। কালেক্টর অফিসে আমার লোক সেট করা আছে, সেখানে মেরে ফেলবে জাসিকে। এইটা শুনে যে যেতে থাকে কালেক্টরের অফিসের দিকে, কিন্তু তখন পড়ে যায় আগারওয়ালের লোকজনদের সামনে, তাই জেকে তাদের সাথেও লড়াই করতে হয়। এক পর্যায়ে একটা কুঠারের আঘাত লাগে আগারওয়াল যে বক্সে রয়েছে সেটাতে। এতে বক্সের সাউন্ড প্রুফ নষ্ট হয়ে গেলে আগারওয়াল শব্দ অনুভব করতে থাকে, তাই পিএ সবাইকে মারামারি করতে নিষেধ করে, কারণ শব্দ হলে তো সমস্যা। যে ওই বক্সে করে আগারওয়ালকে নিয়ে আসে কালেক্টরের অফিসের সামনে। সেই সময় ঝাঁসিকেও অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়, যে তার বোনকে প্রোটেক্ট করে সিগনেচার দেওয়ার জন্য নিয়ে যেতে থাকে। এদিকে কালেক্টরের অফিসের সামনে অনুসন্ধান করা নিহতের ফ্যামিলি আগারওয়ালকে দেখে বুঝতে পারে এই মালিক, যার আবার শব্দতে সমস্যা রয়েছে, তাই তারা সামনে গিয়ে সবাই ইচ্ছেমতো শব্দ করতে থাকে। সেই শব্দে সেখানে মারা যায় আগারওয়াল। ওইদিকে না, তার আগেই অসুস্থ অবস্থাতেই সিগনেচার দেয় ঝাঁসি। তারপর কালেক্টর অফিসের সবার সামনে এসে বলে আগারওয়ালের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এতে সবাই খুশি হয়। কালেক্টর অফিসার সেখানে আরো জানায় শুধুমাত্র ঝাঁসির মতো লাল অফিসারের জন্যই হয়েছে। ঝাঁসি আবার তার ভাইজিকে সবার সামনে হিরো বানায়। সেই সাথে জেকে আজ থেকে ভাইও বলে, যে এটা শুনে জেকে সবাই সম্মান করে, সাথে যেও খুশি হয়। 6 মাস পর গোল্ড মেডালিস্ট হয়ে যে গোল্ড মেডেল নিয়ে আসে আম্বার গোগুততে চিত্রার কবরে। তারপর যে দেখা করতে আসে রত্নার সাথে। রত্না জেকে দেখে খুশি হয়। দুজনেই নতুনভাবে জীবন শুরু করার মধ্য দিয়ে শেষ হয় থাম্মরুল।